প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করব সেটা হলো মানবাধিকার শিক্ষার মডেল অফ হিউম্যান রাইটস এডুকেশন। এই মডেলগুলো আমাদের জানার কেন প্রয়োজন, আমরা কেন এই মডেলগুলো সম্বন্ধে জানব? আমরা মানবাধিকার শব্দ আমরা শুনেছি, শিক্ষা আমরা অবশ্যই জানি, আমরা শিক্ষা বিজ্ঞানের ছাত্রছাত্রী, তাই আমরা শিক্ষা বিষয় সম্বন্ধেও জানি, এবং মডেল কি হয় সেগুলোও আমরা জানি। আসলে এই মানবাধিকার শিক্ষার মডেল জানার মাধ্যমে আমরা যেটা শিখব সেটা হলো মানবাধিকার শিক্ষাদান এবং তার প্রচার পদ্ধতিগুলি কিভাবে কাজ করে, আমরা সেইগুলোকে আমরা বুঝবো আজকে। আমরা বুঝে আমরা এই মানবাধিকার শিক্ষাকে আরও কী করে বেশি প্রমোট করা যায়, আরও কী করে বেশি সক্রিয় করা যায় এবং মানব সম্পদ উন্নয়নে কিভাবে ব্যবহার করা যায় সেই দিকে আমরা এগোবো। আমরা প্রথমেই জানবো যে মানবাধিকার শিক্ষার ভূমিকা সম্বন্ধে। মানবাধিকার শিক্ষা কি? আমরা যদি সংজ্ঞা দেখি তাহলে দেখব যে মানবাধিকার শিক্ষা হলো মানবাধিকার সমর্থনকারী জ্ঞান, দক্ষতা এবং মনোভাব প্রচারের লক্ষ্যে যে শিক্ষা, অর্থাৎ মানবাধিকার, মানুষের যে অধিকার, সেই অধিকার সম্বন্ধীয় জ্ঞান, সেই অধিকার সম্বন্ধীয় দক্ষতা এবং সেই অধিকারের মনোভাব প্রচারের জন্য বা সচেতনতা তৈরির জন্য যে শিক্ষা দান করা হবে সেই শিক্ষাকে আমরা মানবাধিকার শিক্ষা হিসাবে অভিহিত করে থাকি। এর গুরুত্ব কি? আমরা যদি গুরুত্ব সম্বন্ধে আলোচনা করি তাহলে দেখব যে মানবাধিকার শিক্ষার গুরুত্বের মধ্যে প্রথমেই আসে হলো প্রত্যেক ব্যক্তি তাদের অধিকার জানার ক্ষমতা তৈরি করতে পারে। অর্থাৎ মানবাধিকার শিক্ষা প্রত্যেক ব্যক্তিকে তার অধিকার জানার ক্ষমতা তৈরি করে দেয়। দ্বিতীয় গুরুত্বের মধ্যে আমরা যদি দেখি তাহলে দেখব যে দ্বিতীয় গুরুত্ব হলো অন্যদের অধিকার। শুধু আমার অধিকার আমি জানলে হবে না, আমার অধিকার কি সেটা সম্বন্ধে আমি জানবো, এটা জানলে হবে না, অন্যদের কি অধিকার সেটা জানতে হবে এবং সেই অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। অন্যের অধিকারের প্রতি আমাদের শ্রদ্ধা জানাতে উৎসাহিত করে। আমার কি চাই সেটা যেমন আমার জানার অধিকার আছে, আমার কি চাই, আমার কি অধিকার সেইটা যেমন আমার পাওয়ার অধিকার আছে, সেটাকে আমরা মানবাধিকার বলি। একই রকমভাবে আমরা অন্যের কি চাই, অন্যের কি পাওয়ার অধিকার আছে সেটাও কিন্তু আমাদের জানতে হবে। শুধু জানলে হবে না, অন্যের এই পাওয়া বা অন্যের এই অধিকারকে আমাদের সম্মান করতে হবে, শ্রদ্ধা জানাতে শিখতে হবে। এই মানবাধিকার শিক্ষা আমাদের অন্যের অধিকারের প্রতি শ্রদ্ধা জানাতে উৎসাহিত করে। আর ৩ নম্বর গুরুত্বের মধ্যে আমরা যদি যাই দেখব যে শান্তি ও ন্যায় বিচারের সংস্কৃতি গড়ে তোলে। আমার অধিকারের মধ্যে পড়ে যে আমার শান্তিপূর্ণ বাস করার, শান্তিপূর্ণ জীবন অতিবাহিত করার অধিকার আছে, আমার ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। এই মানবাধিকার শিক্ষা আমাদের সেই সংস্কৃতি, শান্তিপূর্ণভাবে এবং ন্যায় বিচার পাওয়ার লক্ষ্যে বা ন্যায় বিচার সহ বেঁচে থাকার যে সংস্কৃতি, সেই সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। তা আমরা 3টে গুরুত্ব নিয়ে আলোচনা করলাম এবং মানবাধিকার শিক্ষা কি তাই নিয়ে আলোচনা করলাম। এর পরের বিষয়ে আমরা যাব হচ্ছে মানবাধিকার শিক্ষার লক্ষ্য। এই যে মানবাধিকার শিক্ষা এসছে, ইউনেস্কো বা বিভিন্ন ওয়ার্ল্ডলি অর্গানাইজেশন, বিশ্বব্যাপী যে সংস্থা আছে, আমাদের দেশীয় সংস্থা হিউম্যান রাইটস কমিশন বা আমাদের NHRC ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, বা আমাদের রাজ্য স্তরে যে কমিশনগুলি আছে মানবাধিকার কমিশন, বা একদম তৃণমূল স্তরে যে সংগঠনগুলি আছে মানবাধিকার রক্ষার জন্য কাজ করে, তো এদের মূল লক্ষ্য কি? এই যে মানবাধিকার শিক্ষা দেওয়া হয় তার মূল লক্ষ্য কি? প্রথম আমরা 4টে ভাগে প্রথমত এই লক্ষ্যগুলোকে ভাগ করতে পারি: জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ এবং কর্ম। নলেজ, স্কিল, ভ্যালু অ্যান্ড অ্যাক্টিভিটি। এবার এই জ্ঞান মানে কি বোঝায়? জ্ঞান বলতে কি? মানবাধিকার শিক্ষা যে জ্ঞান প্রদান করে সেই জ্ঞান কি? এই যে মানবাধিকারের নীতি, মানবাধিকার কি এবং মানবাধিকার আইন, এই টোটাল ব্যবস্থাটাকে আমাদের বুঝতে হবে। এই বোঝা মানবাধিকার শিক্ষার মাধ্যমে আমরা যাদেরকে এই মানবাধিকার শিক্ষা দেব, প্রত্যেক মানুষকে আমাদের দেওয়া উচিত সেই প্রত্যেক মানুষকে মানবাধিকার নীতি সম্বন্ধে, মানবাধিকার আইন সম্বন্ধে এবং মানবাধিকারের যে ব্যবস্থা আছে সেই সম্বন্ধে আমাদের জ্ঞান প্রদান করতে হবে বা জ্ঞান তৈরি করে দিতে হবে। এখন যেহেতু কনস্ট্রাকটিভিস্ট নলেজের যুগ, কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুমের যুগ, তাহলে মানবাধিকার শিক্ষার মাধ্যমে প্রত্যেক মানুষ যাতে এই হিউম্যান রাইটস পলিসি, হিউম্যান রাইটস ল এবং এর যে ব্যবস্থাপনা আছে, এই টোটাল ব্যবস্থাপনা সম্বন্ধে জ্ঞান
অর্জন করতে পারে বা জ্ঞান কনস্ট্রাক্ট করতে পারে, সেই পরিস্থিতি আমাদের তৈরি করে দিতে হবে। এরপর আসছে দক্ষতা। দক্ষতা বলতে কি বোঝায়? এই যে জ্ঞান পেলাম আমরা, এই জ্ঞান থেকে আমাদের একটা ক্রিটিক্যাল অ্যানালিটিক্যাল ভিউ তৈরি হবে। দ্যাট মিনস সমালোচনামূলক চিন্তাভাবনা করার ক্ষমতা তৈরি হবে, দক্ষতা তৈরি হবে। আমরা বিভিন্ন বিষয় নিয়ে, মানবাধিকারের বিভিন্ন বিষয় নিয়ে, আমার কি অধিকার, অন্যের কি অধিকার, সেগুলো কিভাবে সুরক্ষিত করা যায়, সেগুলো কিভাবে পাওয়া যায়, এই বিষয়গুলো নিয়ে আমরা ক্রিটিক্যালি চিন্তাভাবনা করতে শিখব। অর্থাৎ ক্রিটিক্যালি চিন্তাভাবনা করতে বা সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি থেকে চিন্তাভাবনা করতে সমর্থ হব। আর কি করব? আমরা এই যে মানবাধিকারের নীতিগুলি আছে এবং মানবাধিকারের জন্য যে সমস্ত অর্গানাইজেশন, সরকার এবং ব্যক্তি এইগুলো প্রচার করেন বা আন্দোলন করছেন বা এই অধিকারের জন্য লড়াই করছেন, তাদেরকে আমরা সমর্থন করব এবং সমস্যা সমাধান, যে সমস্যাগুলো এই পৃথিবীতে আছে, মানুষের মধ্যে আছে, কিসের? মানবাধিকার পাওয়ার ক্ষেত্রে যে সমস্যাটা আছে, মানুষের যে সমস্যা আছে, সেই সমস্যা সমাধানের দক্ষতা তৈরি করবে আমাদের এই মানবাধিকার শিক্ষা। তৃতীয় ক্ষেত্র আসছে মূল্যবোধ। এই মূল্যবোধ মানে হচ্ছে, আমরা জানি যে আমরা এডুকেশনের মধ্যে বা শিক্ষার মাধ্যমে আমরা মানুষের মধ্যে মূল্যবোধ গঠন করি। মূল্যবোধের বিভিন্ন আঙ্গিক আছে, সেই বিভিন্ন আঙ্গিকের মূল্যবোধ আমরা তৈরি করি, যেমন ভ্যালু এডুকেশন, কনস্টিটিউশনাল ভ্যালুস, এনভায়রনমেন্টাল ভ্যালুস, এরকম বিভিন্ন মূল্যবোধ আমরা তৈরি করে থাকি। তো মানবাধিকার কি করবে? শ্রদ্ধা করতে শেখাবে, সহানুভূতিশীল হতে শেখাবে এবং দায়িত্বশীলতা বৃদ্ধি করবে। আমরা অন্যকে রেসপেক্ট করব, অন্যের প্রতি সহানুভূতিশীল থাকব এবং আমরা ডিউটিফুল হব, আমরা রেসপন্সিবল হব। আমাদের এই আরও বেশি রেসপন্সিবল হতে হবে নিজের মানবাধিকার সুরক্ষা করার ক্ষেত্রে এবং অন্যের মানবাধিকার সুরক্ষিত করার ক্ষেত্রে। তাহলে আমরা আমাদের যে মূল্যবোধের শিক্ষা দেবে মানবাধিকার শিক্ষা, যে মূল্যবোধ শিক্ষা দেওয়ার লক্ষ্যে মানবাধিকার শিক্ষা কাজ করে, সেই মূল্যবোধের মধ্যে শ্রদ্ধা, সহানুভূতি এবং দায়িত্বশীলতা বৃদ্ধি করা হচ্ছে মানবাধিকার শিক্ষার লক্ষ্যগুলির মধ্যে পড়ে। আর হচ্ছে কর্ম। কর্ম মানে আমাদের কাজের অধিকার আছে, আমাদের প্রত্যেকের বেঁচে থাকার জন্য কাজ করা প্রয়োজন, আমাদের বেঁচে থাকার জন্য ন্যূনতম আর্থিক উপার্জনের প্রয়োজন, সেই আর্থিক উপার্জনের জন্য আমাদের কাজ করতে হয়। তাহলে কাজ করতে হবে, আমাদের কাজের অধিকার আছে, প্রত্যেকের কাজের অধিকার আছে। এই অধিকার সম্মানকারী সংস্কৃতি গড়ে তোলে প্রত্যেককে, প্রত্যেক মানুষকে, প্রত্যেক ইন্ডিভিজুয়ালকে, প্রত্যেক ব্যক্তিকে কি করতে হবে? অংশগ্রহণে, পার্টিসিপেশনে অনুপ্রাণিত করতে হবে, ইন্সপায়ার করতে হবে, সো দ্যাট দে ক্যান পার্টিসিপেট ইন দ্য অ্যাক্টিভিটি। কিসের অ্যাক্টিভিটি? মানবাধিকার লক্ষ্য পূরণে, মানবাধিকার অধিকার পূরণের লড়াইয়ে সঙ্গী হওয়ার জন্য তাদেরকে অনুপ্রাণিত করতে হবে যাতে তারা অংশগ্রহণ করে। এরপরে আমরা আসবো যে এই মানবাধিকার শিক্ষা অর্থাৎ হিউম্যান রাইটস এডুকেশনের যে তিনটে মাত্রা আছে, সেই তিনটে মাত্রা সম্বন্ধে আমরা আলোচনা করব। প্রথম মাত্রা হচ্ছে মানবাধিকার সম্পর্কে শিক্ষা, দ্বিতীয় মাত্রা মানবাধিকারের মাধ্যমে শিক্ষা, আর তৃতীয় মাত্রা হচ্ছে মানবাধিকারের জন্য শিক্ষা। তিনটে খুব কাছাকাছি কিন্তু একটু আলাদা। প্রথমটা কি বলছে? মানবাধিকার সম্পর্কে শিক্ষা। মানে আমরা এই শিক্ষায় যে প্রথম মাত্রা, সেখানে এই শিক্ষায় জানবো যে মানবাধিকারের যে সার্বজনীন নীতিগুলি আছে, মানবাধিকার কি, তার বৈশিষ্ট্য কি, তার মাধ্যমে কি হয়, কি কি নীতি আছে, পলিসিসগুলো কি আছে, সেইগুলি সম্বন্ধে আমরা জানবো। এই মানবাধিকার শিক্ষার প্রথম নীতি হলো মানবাধিকার সম্পর্কে শিক্ষা। অর্থাৎ যে শিক্ষা লাভ করবে, যাকে আমরা মানবাধিকার শিক্ষা দেব বা প্রত্যেক মানুষকে আমরা মানবাধিকার শিক্ষা দেব, তাই যাদেরকে মানবাধিকার শিক্ষা দেব তারা প্রথম যে মাত্রার শিক্ষা গ্রহণ করবে সেটা হলো মানবাধিকারের সার্বজনীন নীতিগুলি সম্বন্ধে তারা জানবে, শিখবে। দ্বিতীয় মাত্রায় পড়ে হচ্ছে মানবাধিকারের মাধ্যমে শিক্ষা। তার মানে এখানে কি, এই শব্দবন্ধর মধ্যে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে মানবাধিকার পূরণের মাধ্যমে, মানবাধিকার রক্ষার মাধ্যমেই আমরা শিক্ষা লাভ করব। যেমন শিক্ষাদান এবং শেখার প্রক্রিয়ার অধিকার, এই যে শিক্ষার অধিকার, এটাও মানবাধিকার। এই শিক্ষাদানের মাধ্যমে এবং শেখার যে প্রক্রিয়া, আমরা যে শিখছি, শেখার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মাধ্যমে আমরা একটা অধিকার, এই প্রক্রিয়ার অধিকার, এই অধিকার আমরা শিখব। এবং এই শিক্ষাদান এবং শেখার প্রক্রিয়ার অধিকার ভিত্তিক পদ্ধতি গ্রহণ করা, এইটাই হচ্ছে মানবাধিকারের মাধ্যমে শিক্ষা। তৃতীয় যে ফর্ম আসছে বা তৃতীয় যে মাত্রা আসছে বা থার্ড প্যারামিটার আমরা বলতে পারি, তা হলো মানবাধিকারের জন্য শিক্ষা। সক্রিয়ভাবে মানবাধিকার প্রচার এবং রক্ষা করার জন্য ব্যক্তিদের ক্ষমতায়ন করা, এম্পাওয়ার করব। আমরা প্রত্যেক ব্যক্তিকে এম্পাওয়ার করব যাতে সে অ্যাক্টিভলি, সক্রিয়ভাবে মানবাধিকার প্রচার করতে পারে, সচেতন করতে পারে অন্যদেরকে, এবং মানবাধিকার রক্ষা করার জন্য তাদেরকে আমরা এম্পাওয়ার করব।
এই যে তাহলে আমরা তিনটে মাত্রা পেলাম। প্রথম মাত্রা হচ্ছে মানবাধিকার সম্পর্কে শিক্ষা, দ্বিতীয় মাত্রা মানবাধিকারের মাধ্যমে শিক্ষা, এবং তৃতীয় মাত্রা মানবাধিকারের জন্য শিক্ষা। এরপরে আমরা আসবো যে আমাদের দেশ ভারত, এই ভারতে মানবাধিকার শিক্ষা কেন গুরুত্বপূর্ণ। আমরা জানি যে আমরা মাল্টিকালচারাল মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রিতে বাস করি, অর্থাৎ বহু সংস্কৃতির দেশ, বহু ভাষার দেশ। আমাদের সামাজিক বিন্যাস বিভিন্ন রকমের, অর্থনৈতিক প্রেক্ষাপটও বিভিন্ন রকমের। এই যে ভিন্ন সাংস্কৃতিক, ভিন্ন সামাজিক এবং ভিন্ন অর্থনৈতিক প্রেক্ষাপট, এই ভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপটে প্রত্যেক মানুষের মানবাধিকার সুরক্ষিত করার জন্য মানবাধিকার শিক্ষা খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত হচ্ছে আমাদের দেশে আমরা জানি বহু যুগ থেকে প্রায় আমরা কয়েক হাজার বছর ধরে বা প্রাচীনকাল থেকে আমরা বলতে পারি যে বর্ণ বৈষম্য আছে, আমরা লিঙ্গ বৈষম্য আছে আমাদের দেশে সাম্প্রদায়িক দ্বন্দ্বের মতো কিছু বিষয় আছে। বিভিন্ন ধর্ম এবং গোষ্ঠীর মানুষের মধ্যে সাম্প্রদায়িক দ্বন্দ্ব লেগে থাকে। এই যে বর্ণ বৈষম্য, লিঙ্গ বৈষম্য, সাম্প্রদায়িক দ্বন্দ্ব এবং আর্থিক বৈষম্য, এই সমস্ত বৈষম্যের কারণে প্রত্যেক মানুষের মানবাধিকার রক্ষা করা একটা বড় চ্যালেঞ্জ আমাদের দেশে। সেই চ্যালেঞ্জকে অতিক্রম করে, সেই চ্যালেঞ্জকে ওভারকাম করে আমরা মানবাধিকার শিক্ষা প্রয়োগের মাধ্যমে আমরা কি করতে পারি, মানুষের মানবাধিকার, প্রত্যেক ভারতীয় নাগরিকের মানবাধিকার সুরক্ষিত করতে পারি। আমরা এরপরে যাব হচ্ছে ভারতীয় মানবাধিকার শিক্ষার উদ্দেশ্য। সংবিধান আছে আমাদের দেশের সংবিধান 1950 সাল 26শে জানুয়ারি তখন থেকে কার্যকরী হয়েছে। তাই সাংবিধানিক অধিকার আমরা প্রত্যেক মানুষ, আমাদের কি দরকার, আমাদের সংবিধান সম্বন্ধে জানা দরকার। সংবিধান সম্বন্ধে জানলে তবে আমাদের সংবিধান আমাকে কি অধিকার দিচ্ছে সেই সম্বন্ধে সচেতন হব। আমার সংবিধান আমাকে কি দায়িত্ব দিচ্ছে, শুধু তো অধিকার দেয় না, আমি একজন ভারতীয় নাগরিক, সেই নাগরিক হিসেবে আমার দায়িত্ব আছে, কর্তব্য আছে। আমার সংবিধান আমাকে কি দায়িত্ব দিচ্ছে, কর্তব্য দিচ্ছে, সেই সম্বন্ধে আমার জানার প্রয়োজন। তাহলে ভারতে মানবাধিকার শিক্ষার উদ্দেশ্যগুলির মধ্যে প্রথম পড়ে যে সাংবিধানিক অধিকার এবং সাংবিধানিক কর্তব্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। এরপরে মার্জিনালাইজ সেকশনের মানুষ আছে, মানে প্রান্তিক সম্প্রদায়ের মানুষ। আমরা বিভিন্নভাবে, সামাজিকভাবে প্রান্তিক সম্প্রদায় আছে, অর্থনৈতিকভাবে প্রান্তিক সম্প্রদায় আছে, ধর্মীয়ভাবে প্রান্তিক সম্প্রদায় আছে, গোষ্ঠীগতভাবে প্রান্তিক সম্প্রদায় আছে, যারা পিছিয়ে পড়া মানুষ আমরা বলতে পারি বা পিছিয়ে পড়া সম্প্রদায় বলতে পারি। ইভেন লিঙ্গ বৈষম্যের কারণেও প্রান্তিক সম্প্রদায় আছে। সেই সমস্ত প্রান্তিক সম্প্রদায়ের মানুষকে ক্ষমতায়ন করা, তাদেরকে এম্পাওয়ার করা আমাদের দেশে মানবাধিকার শিক্ষার দ্বিতীয় গুরুত্বপূর্ণ লক্ষ্য বা উদ্দেশ্য হিসেবে আমরা দেখতে পারি। এবার তৃতীয় লক্ষ্য বা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হিসেবে আমরা কি দেখতে পারি, সেটা হচ্ছে আমাদের মধ্যে এই যে বহু সংস্কৃতি, বহু ভাষার দেশ, ভিন্নতা আছে। আমরা জানি নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই বিবিধ আছে, বিবিধের মাঝে আমাদের এই মিলন আনতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের সহনশীলতা বৃদ্ধি করতে হবে এবং সামাজিক সম্প্রীতির সংস্কৃতি গড়ে তুলতে হবে। আমাদের দেশে মানবাধিকার শিক্ষার তৃতীয় গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে প্রত্যেক মানুষের মধ্যে সহনশীলতা এবং সামাজিক সম্প্রীতির সংস্কৃতি গড়ে তোলা। আমরা এরপরে যে চতুর্থ উদ্দেশ্যে যাব, যে ভারতে মানবাধিকার শিক্ষার চতুর্থ উদ্দেশ্য কি, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণকে উৎসাহিত করা। গণতন্ত্র আমরা জানি, আব্রাহাম লিঙ্কনের বিখ্যাত সংজ্ঞা আছে, অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল। গণতান্ত্রিক দেশে প্রত্যেক মানুষের সমান অধিকার। আমাদের দেশের সংবিধান আমাদের প্রত্যেককে সমান অধিকার দিয়েছে, কিন্তু সেই সমান অধিকার আমাদের প্রয়োগ করতে গেলে, চর্চায় আনতে গেলে এবং সেই অধিকারকে পেতে গেলে আমাদের যেটা করতে হবে, আমাদের সক্রিয়ভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সম্বন্ধে জানতে হবে। আমাদের দেশে মানবাধিকার শিক্ষার চতুর্থ গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রত্যেক মানুষকে অংশগ্রহণে উৎসাহিত করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সম্বন্ধে সচেতন করা। এরপর আমরা আসবো যে মানবাধিকার শিক্ষার যে মডেল, আমরা যে বিষয় নিয়ে আছে বিশেষভাবে আলোচনা করতে যাব সেইটা। মানবাধিকার শিক্ষার আমরা সাধারণত তিনটে মডেলের কথা আমরা বলবো। প্রথম হচ্ছে মূল্যবোধ এবং সচেতনতা মডেল, অর্থাৎ ভ্যালুজ অ্যান্ড অ্যাওয়ারনেস মডেল। দ্বিতীয় হচ্ছে জবাবদিহিতা মডেল, অর্থাৎ অ্যাকাউন্টেবিলিটি মডেল, এবং তৃতীয় হচ্ছে রূপান্তরমূলক মডেল, অর্থাৎ ট্রান্সফরমেশনাল মডেল। তাহলে তিনটে মডেল নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। আমরা যদি প্রথম মডেলে যাই, যে ভারতে মূল্যবোধ এবং সচেতনতা মডেল, আমরা এই মডেলগুলি আলোচনা করব প্রত্যেকটাই আমাদের দেশের প্রসঙ্গে, ভারতের কনটেক্সটে গিয়ে আমরা এই মডেলগুলি আলোচনা করব। তাহলে ভারতে মূল্যবোধ এবং সচেতনতা মডেল, এর ফোকাস কি, এর মূল লক্ষ্য কি? এর মূল লক্ষ্য হচ্ছে মৌলিক মানবাধিকার জ্ঞান প্রচার করা।
আমরা এর আগে বলছিলাম মানবাধিকারের বেসিক যে পলিসিসগুলো আছে, যে নীতিগুলো আছে এবং মানবাধিকার কী সেই সম্বন্ধে মৌলিক জ্ঞান প্রচার করা হচ্ছে এই মূল্যবোধ এবং সচেতনতা মডেলের প্রথম ফোকাস। এই ভারতীয় প্রেক্ষাপটে আমরা কি করি? সাংবিধানিক অধিকার সম্বন্ধে শিক্ষাদান করি। যেমন সংবিধান আমাদের কি অধিকার দিয়েছে? জাস্টিসের অধিকার আছে, লিবার্টির অধিকার আছে, ফ্রেটার্নিটির অধিকার আছে। তাই আমরা কি বলি? সমতার অধিকার, স্বাধীনতার অধিকার, এরকম যে অধিকারগুলো, শিক্ষার অধিকার, রাইট টু এক্সপ্রেশন যেগুলো আছে, সেই প্রত্যেক অধিকারকে আমরা শিক্ষাদানের মাধ্যমে মানুষকে জানাই। এই মডেলের মাধ্যমে, এই যে আমরা প্রথম মডেল নিয়ে আলোচনা করছি মূল্যবোধ এবং সচেতনতা মডেল, তার ভারতীয় প্রেক্ষাপটে এই মডেলে সাংবিধানিক অধিকারের যে শিক্ষাদান, সাংবিধানিক অধিকার সম্বন্ধে মানুষকে জানানো এবং সচেতন করার যে শিক্ষাদান, সেটা ভারতীয় প্রেক্ষাপটে আমরা করে থাকি। আর রাষ্ট্রীয় নীতির যে নির্দেশমূলক নীতি আছে, সেই নীতি সম্পর্কে সচেতনতা আমরা ছড়িয়ে দিই। অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপালস যেটা আছে আমাদের দেশে, সেই ডিরেক্টিভ প্রিন্সিপাল সম্বন্ধে আমরা এই মডেলের মাধ্যমে সচেতনতা ছড়িয়ে দিই বা সচেতনতা ছড়িয়ে দেওয়া হয়। তৃতীয়ত হচ্ছে স্কুল পাঠ্যক্রমের মাধ্যমে মূল্যবোধ প্রচার করা। স্কুল পাঠ্যক্রমে আমরা জানি যে বিষয় ভিত্তিক পড়াশুনো হয়, কিন্তু সেই প্রত্যেকটা বিষয়ের যেমন কন্টেন্ট নলেজ শেখানো হয়, সাথে সাথে কিছু এমবেডেড কনসেপ্ট থাকে, তার মধ্যে মূল্যবোধ একটা গুরুত্বপূর্ণ অংশ। তো মূল্যবোধের শিক্ষা হচ্ছে স্কুল পাঠ্যক্রমের মাধ্যমে প্রচার করা হয়। যেমন নাগরিকত্বের উপরে আলোচনা বা জ্ঞান এবং গণতন্ত্রের উপরে জ্ঞান, বিভিন্ন এনসিইআরটি যে পাঠ্যপুস্তক প্রস্তুত করে, সেই এনসিইআরটি পাঠ্যপুস্তকগুলোর মধ্যে আমরা দেখব নাগরিকত্ব অর্থাৎ সিটিজেনশিপ, ডেমোক্রেসি, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং সেটা এমবেডেড কারিকুলামের মাধ্যমে হয়তো থাকে। আমরা যদি এই মডেলের উদাহরণ দিই তাহলে দেখব এনএইচআরসি অর্থাৎ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন, এর মতো সংস্থাগুলির দ্বারা গোটা দেশে আমাদের সচেতনতা প্রচার করা হয় এবং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতেও শিক্ষামূলক উদ্যোগ থাকে বিভিন্ন মানবাধিকার শিক্ষার বা মানবাধিকার নীতিগুলি সম্বন্ধে ছাত্রছাত্রীদের সচেতনতা বৃদ্ধির জন্য বা তাদেরকে জ্ঞান প্রদান করার জন্য। এরপরে আমরা দ্বিতীয় মডেলে আসছি, অ্যাকাউন্টেবিলিটি মডেল অর্থাৎ জবাবদিহিতা মডেল। আমাদের দেশের কনটেক্সটে জবাবদিহিতা মডেল কি? জবাবদিহিতা মডেলের প্রথম লক্ষ্য হচ্ছে বা প্রধান লক্ষ্য হচ্ছে আইনি কাঠামো এবং প্রক্রিয়া সম্বন্ধে বোঝা, অর্থাৎ কাইন্ড অফ স্কিল ডেভেলপমেন্ট বা আন্ডারস্ট্যান্ডিং বা কম্প্রিহেনশন। সেটা কি? আইনি কাঠামো এবং প্রক্রিয়া, যে আইনি কাঠামো এবং প্রক্রিয়া আছে, সংবিধান যে কাঠামো দিয়েছে এবং সেই কাঠামোকে প্র্যাকটিসে নিয়ে আসলে যে প্রক্রিয়ার মাধ্যমে এটা প্র্যাকটিসড হয়, সেই প্রক্রিয়াটাকে বোঝা। এই ভারতীয় প্রেক্ষাপটে কি হয়? নাগরিক অধিকার সুরক্ষা আইন আছে, এসসি এসটি আইন আছে, যেখানে এসসি এসটিদের উপরে যে নৃশংস ব্যবহার করা হতো, একটা সময় আচরণ করা হতো, সেই নৃশংসতা প্রতিরোধ আইন। পিওএসএইচ আইন আছে, যেটা যৌন হয়রানি প্রতিরোধমূলক আইন। এই বিভিন্ন এরকম গুরুত্বপূর্ণ আইনগুলো সম্পর্কে প্রত্যেক মানুষকে আমরা শিক্ষাদান করব এই মডেলে, অ্যাকাউন্টেবিলিটি মডেলে। তারপরে যেটা করব যে বিভিন্ন অধিকার রক্ষায়, মানবাধিকার অধিকার রক্ষায় যে এনএইচআরসি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন আছে, রাজ্যের মানবাধিকার কমিশনগুলো আছে, বিচার বিভাগের মতো প্রতিষ্ঠান আছে এবং তৃণমূল স্তরে বিভিন্ন গ্রাম শহরগুলিতে মানবাধিকারের আরও ছোট ছোট অংশ আছে, এপিডিআরগুলো আছে, সেইগুলো সম্বন্ধে তারা কিভাবে কাজ করে এবং তাদের কাছে গেলে আমরা কিভাবে সুষ্ঠু বিচার পেতে পারি, আমার অধিকার রক্ষায় তারা কিভাবে আমাদেরকে সহায়তা করতে পারে, সেই সম্বন্ধে এই মডেলের মাধ্যমে শিক্ষাদান করা হয়। এর উদাহরণ দিতে গেলে আমরা দেখব যে এই যে আইনি কলেজ বা আইনি সচেতনতা তৈরির যে কর্মসূচিগুলো হয়, সেগুলো হচ্ছে এর উদাহরণের মধ্যে পড়ে। এবং দ্বিতীয় উদাহরণে পড়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়া বা পিইউসিএল, যেটা পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ, এদের মতো যে এনজিওগুলো আছে, তারা এই বিভিন্ন আইন সম্বন্ধে আমাদের যে শিক্ষাদান করে এবং আইনি অধিকার এবং কাঠামো সম্বন্ধে যে শিক্ষাদান করে, সেটাই অ্যাকাউন্টেবিলিটি মডেলের মাধ্যমে পড়ে। এবার ভারতের রূপান্তরমূলক মডেল অর্থাৎ ট্রান্সফরমেশনাল মডেল। এই ট্রান্সফরমেশনাল মডেলের মূল লক্ষ্য কী বা ফোকাস কি? ফোকাস হচ্ছে পদ্ধতিগত বৈষম্য মোকাবেলায় সম্প্রদায়গুলির ক্ষমতায়ন। এই যে আমরা মার্জিনালাইজ সেকশনের কথা বললাম বা বিভিন্ন কমিউনিটিজ আছে, সেই কমিউনিটিগুলির মধ্যে যে বৈষম্য আছে, সেই বৈষম্য মোকাবেলায় এই কমিউনিটিগুলোকে আমরা এম্পাওয়ার করব, ক্ষমতায়ন করব, বিভিন্ন সম্প্রদায়গুলিকে আমরা ক্ষমতায়ন করব, যাতে যে পদ্ধতিগত বৈষম্য আছে, সেই বৈষম্যগুলো মোকাবিলা করতে পারে। আমাদের দেশের প্রেক্ষাপটে কি আছে? আমরা আগেই আলোচনা করেছি যে বর্ণ বৈষম্য আছে, লিঙ্গ সহিংসতা আছে, সাম্প্রদায়িকতা আছে, শিশু শ্রমের মতো গুরুত্বপূর্ণ বিষয় আছে। এখন জেন্ডার, লিঙ্গ মানে এখন পুরুষ নারী নয়, তৃতীয় লিঙ্গের মতো বিষয়গুলো এসছে। এই বিষয়গুলোর যে বৈষম্য আছে, এই বৈষম্য বা এই সব কমিউনিটিতে যারা থাকে, বিভিন্ন বর্ণের কমিউনিটিতে বা সম্প্রদায়ে যারা থাকে, আলাদা আলাদা লিঙ্গের সম্প্রদায়ে যারা আছে, বিভিন্ন সম্প্রদায়
ধর্মীয় এবং গোষ্ঠী সম্প্রদায় যারা আছে তাদের মধ্যে যে বৈষম্য, এই বৈষম্যগুলি দূর করার চেষ্টা করা হবে, তাদেরকে ক্ষমতায়ন করে, তাদেরকে এম্পাওয়ার করে। আর তৃতীয়ত হচ্ছে শিক্ষার মাধ্যমে এই মডেলে অর্থাৎ ট্রান্সফরমেশনাল মডেলে শিক্ষার মাধ্যমে তৃণমূল পর্যায়ে সক্রিয়তা বৃদ্ধি করা হবে এবং সামাজিক পরিবর্তনের উপর জোর দেওয়া হবে। মানে একটা সামাজিক পরিবর্তন, সোশ্যাল চেঞ্জ নিয়ে আসার চেষ্টা করা হবে। তাহলে আমরা ট্রান্সফরমেশন মডেলে অ্যাকচুয়ালি কী করছি? সোশ্যাল ট্রান্সফরমেশন, সামাজিক পরিবর্তন করার চেষ্টা করছি। আমরা যদি এর উদাহরণে যাই তাহলে দেখবে ACW অর্থাৎ সেলফ এমপ্লয়েড উইমেন অ্যাসোসিয়েশন, স্বকর্মসংস্থানপ্রাপ্ত মহিলা সমিতি। এরা কি করে? নারীর ক্ষমতায়ন প্রচার করে। নারীরা কিভাবে আরও বেশি এম্পাওয়ার্ড হবে, তারা এম্পাওয়ার্ড হয়ে তারা কিভাবে নিজেদের কর্মসংস্থানের মাধ্যমে এম্পাওয়ার্ড হবে সেই বিষয়গুলি তারা প্রচার করে। তারপরে বেয়ারফুট কলেজ আছে। বেয়ারফুট কলেজ কি করে? গ্রামীণ সম্প্রদায়কে এই মানবাধিকার সম্বন্ধে, অধিকার এবং দক্ষতা সম্বন্ধে শিক্ষিত করে চলেছে। কন্টিনিউয়াস পদ্ধতিতে এরা কাজ করে চলেছে। আর কি আছে? সচেতনতা বৃদ্ধিতে মিডিয়া এবং যুব সংগঠনগুলির ভূমিকা। বিভিন্ন রকমের মিডিয়া আছে, মাস মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, আজকাল সোশ্যাল মিডিয়া। এই মিডিয়াগুলো ব্যবহারের মাধ্যমে মানবাধিকার সম্বন্ধে সচেতনতা বৃদ্ধি করা হয় এবং বিভিন্ন যুব সংগঠনগুলি তারা কি করে? সেটা রাজনৈতিক দলের হতে পারে, ক্লাবগুলো হতে পারে, এনজিওর মাধ্যমে হতে পারে। তারা কি করে? তারা মানুষের মধ্যে এই সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এবার আমরা যদি তিনটে মডেলের তুলনা করি, আমরা তিনটে মডেল, মূল্যবোধ এবং সচেতনতা মডেল, জবাবদিহিতা মডেল এবং রূপান্তরমূলক মডেল, এই তিনটে মডেলে আমরা যদি প্রথমে ফোকাস নিয়ে আলোচনা করি, তাহলে তুলনা করি, তাহলে দেখব যে মূল্যবোধ এবং সচেতনতা মডেল যেখানে জ্ঞানকে ফোকাস করছে, কিসের জ্ঞান? মানবাধিকারের নীতিগুলির জ্ঞান। সেখানে জবাবদিহিতা মডেল আইনগত কাঠামো এবং তার প্র্যাকটিস সম্বন্ধে সচেতন করছে। আর রূপান্তরমূলক মডেল কি করছে? আগের দুটো পদ্ধতির মাধ্যমে ক্ষমতায়ন করছে, এম্পাওয়ার করছে। আমরা প্রেক্ষাপট যদি দেখি তাহলে দেখব প্রথমটা থিওরিটিক্যাল অর্থাৎ তাত্ত্বিক জ্ঞান দিচ্ছে, দ্বিতীয়টা ক্রিটিক্যাল বা অ্যানালিটিক্যাল বিশ্লেষণাত্মক পদ্ধতি অবলম্বন করছে এবং তৃতীয়টা অংশগ্রহণমূলক অর্থাৎ পার্টিসিপেটরি কনসেপ্ট অ্যাডপ্ট করছে। আর লক্ষ্য কি থাকে? প্রথম মডেল মূল্যবোধ সচেতনতা এবং সচেতনতা মডেলের লক্ষ্য থাকে হচ্ছে সচেতনতা বৃদ্ধি, জবাবদিহিতা মডেলের লক্ষ্য থাকে পর্যবেক্ষণ বা অনুশীলন পদ্ধতি বৃদ্ধি করা এবং রূপান্তরমূলক মডেলের লক্ষ্য থাকে হচ্ছে সামাজিক পরিবর্তন করা। এবার আমরা ভারতে মানবাধিকার শিক্ষার ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত হচ্ছে স্কুল এবং বিভিন্ন কমিউনিটিতে এই মানবাধিকার শিক্ষা সম্পর্কে সচেতনতার অভাব রয়েছে। আমরা বুকিশ নলেজ অর্থাৎ পুঁথিগত বিদ্যা স্কুলগুলোতে প্রদান করছি এবং সেগুলো নিয়েই আলোচনা করি। তার বাইরেও যে অনেক ধরনের শিক্ষা আছে এবং মানবাধিকার শিক্ষা, যেমন আমরা যদি ভাবি তাহলে দেখব যে আমরা আজ অব্দি আমাদের স্কুল বা কলেজ বা বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে বা পাঠ্যক্রমে কোথাও সংবিধানকে ইনক্লুড করা হয়নি। হয়তো বিশেষ বিশেষ বিষয়ের ক্ষেত্রে কোথাও কোথাও সেই বিষয় সম্পর্কিত কিছু সাংবিধানিক ধারা সম্বন্ধে আমাদের সচেতন করা হয়, কিন্তু ওভারঅল সংবিধান একজন মানুষ হিসেবে আমাকে কি অধিকার দিচ্ছে সেটা স্কুল পাঠ্যগুলির মধ্যে নেই। তাহলে স্কুল এবং সম্প্রদায়গুলিতে মানবাধিকার শিক্ষা সম্পর্কে সচেতনতার অভাব রয়েছে। মানবাধিকারের যে বিষয়গুলিতে শিক্ষকদের জন্য যে প্রশিক্ষণের প্রয়োজন, এই মানবাধিকার বিষয়গুলি সম্বন্ধে তাদেরকে সচেতন করার মাধ্যমে তারা ছাত্রছাত্রীদের কীভাবে সচেতন করবে সেই বিষয়ে শিক্ষকদের যেভাবে প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন সেই প্রশিক্ষণের অভাব রয়েছে। এবার আসবে রক্ষণশীল বা গোঁড়া গোষ্ঠীর প্রতিরোধ। এইটা আমাদের দেশ বা পৃথিবীর বিভিন্ন দেশের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সমস্যা। কেমন? রক্ষণশীল কিছু কনজারভেটিভ কমিউনিটিজ আছে, কিছু গোঁড়া মানুষ আছে, তারা জ্ঞানের দিক থেকে হতে পারে, ধর্মীয় কারণে হতে পারে, সামাজিক কারণে হতে পারে, এবং মানুষের একটা কনসেপ্ট আছে যে ডিসএগ্রি টু অ্যাকসেপ্ট দ্য চেঞ্জ। আমরা প্রত্যেক মানুষের মধ্যে এইটা কোথাও একটা আছে যে আমরা পরিবর্তনকে প্রথমে গ্রহণ করে নিতে একটু দ্বিধাবোধ করি। এই রক্ষণশীল মানসিকতা এবং গোঁড়া গোষ্ঠীর প্রতিরোধ থাকার জন্য মানবাধিকার শিক্ষাকে সবসময় বা মানবাধিকারের নীতিগুলিকে সবসময় শিক্ষাদানের মাধ্যমে আমরা প্রচার করে উঠতে পারি না, মানুষকে সচেতন করতে পারি না এবং তার মাধ্যমে তাদের অনুশীলনে এটাকে আনতে পারি না এবং তাদের অধিকারে রক্ষায় তাদেরকে ক্ষমতায়ন করতে পারি না। আর চতুর্থ গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে অর্থনৈতিক এবং সামাজিক বৈষম্য। এবং অর্থনৈতিক এবং সামাজিক বৈষম্য থাকার কারণে প্রত্যেক মানুষ সমানভাবে এখনও শিক্ষার আঙিনায় আসতে পারেনি, প্রত্যেক মানুষ সমানভাবে রেফারেন্স বই পায় না, প্রত্যেক মানুষ সমানভাবে মিডিয়া অ্যাক্সেস করতে পারে না। সেই কারণে আমাদের মানবাধিকার শিক্ষা সচেতনতা তৈরি, তার প্র্যাকটিস এবং তার মাধ্যমে এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে কিছু সমস্যা বা চ্যালেঞ্জ আছে। এগুলি আমাদের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। তা এই চ্যালেঞ্জগুলোর বাইরে কি থাকে? কিছু তো সাফল্যের গল্প থাকবেই। আমরা যে কাজটা আমরা করে যাচ্ছি তার 100% যেমন সফল হবে না, তেমন 100% ব্যর্থ হবে না। আমরা যদি সাফল্যের গল্পে যাই তাহলে আমরা দেখতে পারি, গোটা পৃথিবীর পার্সপেক্টিভে দেখব যে ইউনেস্কোর মানবাধিকার শিক্ষার জন্য বিশ্ব কর্মসূচি, ইউনেস্কো গোটা বিশ্ব জুড়ে মানবাধিকার শিক্ষা প্রচারের জন্য বা মানবাধিকার শিক্ষার জন্য তাহলে ওয়ার্ল্ড কনসেপ্ট নিয়েছে বা ওয়ার্ল্ড অ্যাক্টিভিটি নিয়েছে, ওয়ার্ল্ড
ওয়ার্ল্ডলি অ্যাক্টিভিটিস তারা কন্টিনিউয়াসলি করে যাচ্ছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এরা কি করে? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই হিউম্যান রাইটস এডুকেশনের উদ্যোগ নিয়েছে। তারা গোটা পৃথিবীতে হিউম্যান রাইটস এডুকেশন দানের চেষ্টা করে যাচ্ছে এবং মানুষকে তাদের মানবাধিকার রক্ষার ক্ষেত্রে সচেতন এবং ক্ষমতায়ন করে যাচ্ছে। আর কি করছে? সমতা এবং ন্যায় বিচারের জন্য স্থানীয় লেভেলের আন্দোলন হচ্ছে, তৃণমূল স্তরে একদম। মানুষ এখন এই মিডিয়ার দৌলতে হোক এবং এই যে ইউনেস্কো বা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা জাতীয় মানবাধিকার কমিশন বা রাজ্য মানবাধিকার কমিশন বা লোকাল স্তরের যে এপিডিআরগুলি আছে, তাদের মাধ্যমে মানুষ সমতা ন্যায় বিচারের জন্য নিচু স্তর থেকে আন্দোলন শুরু করছে যে আমার বিচার পাওয়ার অধিকার আছে, আমার সবার সঙ্গে সমান অধিকার আছে। এইগুলি আমাদের দেশে বা গোটা পৃথিবীতে সাফল্যের গল্প হিসেবে আনতে পারি। এবার আমরা ভারতের সরকার এবং ভারতের যে এনজিওগুলি কাজ করে, তারা এই মানবাধিকার শিক্ষার ক্ষেত্রে কি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে সেগুলি সম্বন্ধে একটু আলোচনা করব। আমরা যদি সরকারি উদ্যোগ দেখি তাহলে কি দেখব? যে স্কুল পাঠ্যক্রমগুলিতে মানবাধিকার বিষয় অন্তর্ভুক্তি করা হয়েছে। স্কুল পাঠ্যক্রমের বিষয়গুলি কারা তৈরি করে? এই পাঠ্য বইগুলি কারা প্রস্তুত করে? এনসিইআরটি তৈরি করে। এই এনসিইআরটির তৈরি করা পাঠ্যপুস্তকগুলিতে বা পাঠ্যক্রমে মানবাধিকারের বিষয়গুলিকে ধীরে ধীরে অন্তর্ভুক্ত করা হচ্ছে, যদিও আরও অনেকটা দরকার, কিন্তু কিছুটা সরকারি উদ্যোগের মাধ্যমে আমাদের মধ্যে যতটুকু মানবাধিকার সম্বন্ধে সচেতনতা এসেছে, এই যে আজকে আমরা এই ক্লাসে আলোচনা করছি মানবাধিকার নিয়ে, এটাও কিন্তু সরকার বা সরকারি উদ্যোগে পাঠ্যক্রমে এটাকে জায়গা দেওয়া হয়েছে বলেই কিন্তু আমরা আজকে আলোচনা করতে পারছি। আর দ্বিতীয়ত হচ্ছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, এবং আমাদের আগে যেটা মিনিস্ট্রি অফ হিউম্যান রাইটস হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ছিল, আর এখন যেটা হচ্ছে শিক্ষা দপ্তর বা শিক্ষা মন্ত্রণালয়, তাদের মাধ্যমে যে কর্মসূচিগুলো গ্রহণ করা হয় তার মাধ্যমে মানবাধিকার শিক্ষার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আর এনজিও এবং নাগরিক সমাজের কিছু ভূমিকা রয়েছে। এনজিওগুলি যেমন প্রান্তিক জনগোষ্ঠীকে এনজিওরা শিক্ষিত করে, এনজিওরা সচেতন করে। আর তারা কি করে? তারা অ্যাডভোকেসির কাজ করে এবং বিভিন্ন রকমের প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করে, দিয়ে নাগরিকদের সেই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণে উদ্বুদ্ধ করে এবং অংশগ্রহণ করিয়ে তাদেরকে মানবাধিকার শিক্ষা দেয়। এরপরে যাব যে আমরা আমাদের দেশে যে আমরা বললাম যে কিছুটা সাফল্য হয়েছে, কিছুটা ব্যর্থতা আছে, আমাদের এখন অনেকটা পথ যেতে হবে। তাহলে আমাদের দেশে এই মানবাধিকার শিক্ষাকে কীভাবে আরও শক্তিশালীকরণ করা যায় বা আরও শক্তিশালী করা যায়, তার জন্য আমাদের কিছু সুপারিশ আছে। সেই সুপারিশগুলো হলো প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চশিক্ষার পাঠ্যক্রমগুলিতে মানবাধিকার শিক্ষাকে একীভূত করা, অ্যাসিমিলেট করতে হবে। প্রত্যেকটা স্তরে সেই স্তর অনুযায়ী বা স্তরের উপযুক্ত মানবাধিকার শিক্ষার ব্যবস্থা করতে হবে, যাতে কেউ মানবাধিকার শিক্ষা থেকে বঞ্চিত না হয়। দ্বিতীয়ত হচ্ছে মানবাধিকার বিষয় শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচিকে আরও বেশি বৃদ্ধি করতে হবে, যে শিক্ষকরা শেষ পর্যন্ত শিক্ষকরাই ক্লাসরুমে ছাত্রছাত্রীদের সঙ্গে ইন্টারাক্ট করে এবং জ্ঞানের আদান প্রদান হয় এবং জ্ঞান গঠন হয়। সেখানে শিক্ষকদের যদি প্রপার ট্রেনিং না থাকে, তাদেরকে যদি সঠিক বা পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া না থাকে, তাহলে কিন্তু শিক্ষকরা মানবাধিকার বিষয়ে শিক্ষাদান করতে একদম সমর্থ হবে না। তাই মানবাধিকার বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি বৃদ্ধি করতে হবে। এনজিও এবং তৃণমূল পর্যায়ের সংগঠনগুলির অংশগ্রহণকে আরও বেশি উৎসাহিত করতে হবে, মানুষকে উৎসাহিত করতে হবে, এবং সরকার এবং আন্তর্জাতিক যে সংস্থাগুলি আছে তারাও উৎসাহিত করবে। আর নাগরিকদের মধ্যে আইনি সাক্ষরতা প্রচার করতে হবে, যেটা আমরা বলছিলাম যে পাঠ্যক্রমের মধ্য দিয়েও যেমন করা যায়, প্রতিদিন প্রত্যেক নাগরিককে আইনি সাক্ষরতা প্রচার করতে হবে, যেন আইন সম্বন্ধে তাদের বা সংবিধান সম্বন্ধে তাদের জ্ঞান লাভ হয়, সেই সম্বন্ধে তারা জানতে পারে। এবার আমরা আপনাদেরকে বা প্রত্যেককে বা মানুষকে যে আহ্বান জানাবো যে কি পদক্ষেপ নিলে আমরা এই মানবাধিকার শিক্ষাকে আরও গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে যেতে পারবো। প্রথমত হচ্ছে আপনার প্রত্যেকের সম্প্রদায়ে এই মানবাধিকার শিক্ষাকে প্রচার করতে হবে, ফর্মাল, ইনফর্মাল, নন ফর্মাল যে সিস্টেমেই হোক না কেন। দ্বিতীয়ত হচ্ছে মানবাধিকার শিক্ষার পক্ষে কাজ করতে হবে আমাদের, এবং যারা কাজ করে, যে সংস্থাগুলি মানবাধিকার শিক্ষার পক্ষে কাজ করে, সেই সংস্থাগুলিকে আমাদের সমর্থন করতে হবে, তাদের পাশে থাকতে হবে। তৃতীয়ত হচ্ছে আনুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা বা প্রথাগত শিক্ষা ব্যবস্থায় মানবাধিকার শিক্ষাকে অন্তর্ভুক্ত করলে তার নীতিগুলির পক্ষে আমাদের কথা বলতে হবে, প্রত্যেককে কথা বলতে হবে, এবং এটাকে আমরা অবহেলিত করে রাখবো না। আমরা এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করবো এবং প্রত্যেককে সচেতন করে তুলব। এই জায়গাগুলো যদি আমরা করতে পারি, তাহলে আমাদের দেশে মানবাধিকার শিক্ষার যে পরিকাঠামো আছে সেটা আরও উন্নত হবে এবং মানবাধিকার রক্ষার ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছবো। আমরা এবার আমাদের আজকের বিষয়ের একদম শেষ জায়গায় এসে গেছি, উপসংহারে আমরা যেটা বলতে পারি, আমরা এতক্ষণ যে আলোচনা করলাম তার মাধ্যমে বুঝলাম যে মানবাধিকার শিক্ষার কতটা প্রয়োজন আছে। তাহলে মানবাধিকার শিক্ষা একটি ন্যায়সঙ্গত সমাজ গঠনের জন্য একটি শক্তিশালী হাতিয়ার। অতএব এই হাতিয়ারকে আমাদের প্রয়োগ করতে হবে, এই হাতিয়ারকে আমাদের খুব যত্ন করে রক্ষা করতে হবে, যাতে আমাদের মানবাধিকার শিক্ষার মাধ্যমে মানবাধিকার
রক্ষা হয়। দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেক ব্যক্তিকে তাদের অধিকার এবং অন্যদের অধিকার বুঝতে, অন্যদের অধিকারকে শ্রদ্ধা করতে এবং সুরক্ষা করতে এবং সর্বোপরি অন্যের অধিকারকে এবং অধিকারকে সমর্থন করা, যারা এই অধিকার রক্ষার আন্দোলনে আছে তাদেরকে সমর্থন করার মাধ্যমে অন্যকে ক্ষমতায়নের জন্য মানবাধিকার শিক্ষা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে। তাই আমাদের কি ভাবা উচিত যে মানবাধিকার শিক্ষা শুধুমাত্র জ্ঞান সম্পর্কে নয়, বরং শ্রদ্ধা এবং কর্মের সংস্কৃতি গড়ে তোলার বিষয়েও মানবাধিকার শিক্ষা আমাদের সহায়তা করছে। তাই মানবাধিকার শিক্ষাকে খুব গুরুত্ব দিয়ে আমাদের বিচার করতে হবে। আমরা যদি জন এফ কেনেডি, আমেরিকান প্রেসিডেন্ট ছিলেন, তার কথাই দেখি, তাহলে বলছে যে একজন মানুষের অধিকার যখন হুমকির মুখে পড়ে তখন প্রতিটি মানুষের অধিকার হ্রাস পায়। তাহলে আমার অধিকার শুধু সুরক্ষিত করলে হবে না, অন্যের অধিকার যদি হুমকির মুখে পড়ে, থ্রেটের মুখে পড়ে, তাহলে অন্যের অধিকারও আমাদের সুরক্ষিত করতে হবে। কারণ একজন করে মানুষের অধিকার হুমকির মুখে বা থ্রেটের মুখে পড়লে তখন আস্তে আস্তে সেটা আমার দিকে আসবে, অন্যের দিকে যাবে, প্রত্যেকের দিকে যাবে। তাই জন এফ কেনেডির যে গুরুত্বপূর্ণ কথা, একজনের অধিকার হুমকির মুখে পড়লে প্রতিটি মানুষের অধিকার হ্রাস পায়। তা আমরা এই আমাদের অধিকারকে হ্রাস পেতে দেব না, আমরা আমাদের অধিকারকে আরও বেশি সুরক্ষিত করব এবং আমাদের যা যা অধিকার, যে সম্বন্ধে আমরা সচেতন না, সেই সম্বন্ধে আমরা আরও বেশি সচেতন হব এবং আরও বেশি ক্ষমতায়ন হবে আমাদের, যে আমরা প্রত্যেক মানুষের অধিকার সুরক্ষায় কাজ করব। এইটার জন্য মানবাধিকার শিক্ষার প্রয়োজন। এবার আমরা আজকের আলোচনা থেকে যে প্রশ্নগুলো করতে পারি বা যে প্রশ্নগুলো আমরা জানতে পারি, আমরা কি জেনেছি? মানবাধিকার শিক্ষা বলতে কি বোঝায় আমরা জেনেছি। মানবাধিকার শিক্ষা যে শিক্ষার মাধ্যমে মানুষকে মানবাধিকার এর বিভিন্ন নীতি সম্পর্কে জ্ঞান দান করে, মানুষকে সেই নীতির দক্ষতা অর্জন করে এবং তার মাধ্যমে মানুষকে ক্ষমতায়ন করে সেই মানবাধিকার রক্ষা করার জন্য। আর দ্বিতীয় প্রশ্ন আমরা করতে পারি, মানবাধিকার শিক্ষার মডেলগুলি কি কি? আমরা 3টে মডেল নিয়ে আজকে আলোচনা করেছি। ভ্যালু অ্যান্ড অ্যাওয়ারনেস মডেল, দ্বিতীয়ত আমরা করেছি অ্যাকাউন্টেবিলিটি মডেল এবং তৃতীয়ত ট্রান্সফরমেশনাল মডেল। তাহলে এই 3টে মডেল নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। তা আমরা আমাদের পূর্ববর্তী যে আলোচনাগুলো আছে তার মধ্যে আমরা পেয়ে যাব। আর তৃতীয় প্রশ্ন হচ্ছে ভারতের মানবাধিকার শিক্ষার চ্যালেঞ্জগুলি কী কী? আমরা বলেছি বিভিন্ন বৈষম্যের কথা বলেছি, সামাজিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, লিঙ্গ বৈষম্য, আমাদের দেশে পাঠ্যক্রমের যে সমস্যা সেগুলির কথা বলেছি, আমাদের দেশে সরকারের ভূমিকা, আমাদের দেশে মানুষের যে রক্ষণশীলতা, গোঁড়ামি, সেইগুলো নিয়ে আমাদের যে সমস্যা বা চ্যালেঞ্জগুলি আছে সেগুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করেছি। আর একটা প্রশ্ন আমরা করতে পারি যে মানবাধিকার শিক্ষাকে আরও কীভাবে সফল রূপ দেওয়া যায়। আমরা যে সমস্যা সমাধানের যে পদ্ধতিগুলি নিয়ে আলোচনা করলাম, পাঠ্যক্রমে অন্তর্ভুক্তি, আমাদের সচেতনতা বৃদ্ধি, যারা এই নিয়ে কাজ করছেন তাদেরকে সমর্থন করা, অন্যের মানবাধিকারের বিষয়ে আমাদের লক্ষ্য রাখা এবং অন্যের মানবাধিকারের বিষয়ে আমাদের শ্রদ্ধাশীল হওয়া, আমাদের এটাকে প্র্যাকটিসে আনা, প্রত্যেক মানুষ একসঙ্গে থেকে বৈষম্য দূর করে লড়াই করা, এর মাধ্যমে আমরা আমাদের দেশের মানবাধিকার শিক্ষাকে আরও সফল রূপ দিতে পারি। আমরা তাহলে আজকে কী শিখলাম? মানবাধিকার শিক্ষার যে মডেলগুলি শিখলাম সেটা শিখতে গিয়ে মানবাধিকার শিক্ষা এবং সেই শিক্ষায় মাধ্যমে কি হয় এবং সেই কাজগুলো, মানবাধিকার শিক্ষার মাধ্যমে যে কাজগুলো হয় সেই কাজগুলো বিভিন্ন মডেল তারা কিভাবে প্রদান করে। একটা মডেল জ্ঞান প্রদান করছে বা জ্ঞান তৈরিতে সাহায্য করছে, দ্বিতীয় মডেল কি করছে? দ্বিতীয় মডেল করছে দক্ষতা অর্জন করাচ্ছে, আর তৃতীয় মডেল হচ্ছে মানুষকে ক্ষমতায়ন করছে। তাহলে 3টে মডেল কিন্তু একে অপরের পরিপূরক বা কমপ্লিমেন্টারি। এই 3টে মডেল প্যারালালি গেলে তবে আমাদের দেশে বা গোটা পৃথিবীতে মানবাধিকার শিক্ষা পূর্ণাঙ্গ রূপ পাবে। তাহলে এই 3টে মডেল বিষয়ে আমরা আজকে শিখলাম এবং সেই সম্বন্ধে আমরা যে তার বিস্তারিত বিষয়গুলো আছে সেগুলো সম্বন্ধে জানলাম। আমরা মানবাধিকার শিক্ষা প্রয়োগের সময় বা মানবাধিকার শিক্ষা লাভের সময় এই মডেলগুলিকে খেয়াল রাখবো এবং এই মডেলগুলির মাধ্যমে মানবাধিকার শিক্ষা প্রদান করব। ধন্যবাদ।